গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ অধীনে চিত্রশৈলীর শীর্ষক নামক নামকরণে আজকের লাইভ অনুষ্ঠান কবিতা নির্মাণ কৌশল নিয়ে আলোচনা। গাংচিলের সকল কবিবন্ধু সহ পৃথিবীর সকল তৃণমূল পর্যায়ের কবিকে আমার সাথে থাকার জন্যে সাদরে আহ্বান করছি। গাংচিলের প্রাণপুরুষ, প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক কবি খান আখতার হোসেন সহ গাংচিলের সবাইকে কবিতার ভালোবাসা ও সানন্দিত অভিনন্দন। সবাই আমার সাথে থাকলে কৃতজ্ঞ থাকব। আমি বীর মুক্তিযোদ্ধা, আলোচক, সমালোচক ও কবি আবু সুফিয়ান খান এবং গাংচিলের কেন্দ্রীয় কমিটির সম্মেলন সমন্বয়ক প্রধান। আজকে গদ্য কবিতা নিয়ে আলোচনা। এখন আমি আলোচনা করব কবিতা নির্মাণ কৌশল নিয়ে এবং গদ্য কবিতার নির্মাণ কৌশল কেমন হয়, কেমন হবে, কীভাবে নির্মাণ করতে হয় তার রীতি শৈলী আলোচনা করব। গদ্য কবিতা সাধারণত শিক্ষিত লোকের ধারণা আধুনিক কবিতা মানেই গদ্য কবিতা। কথাটা মোটেও ঠিক না। গদ্য ছন্দ, গদ্য কবিতা আসলে অনেকের কাছে অস্পষ্ট। তাই মনে হয় গদ্য কবিতা এটা একটা পরাবাস্তব কবিতা বা আধুনিক কবিতা, আধুনিক কবিতা। কিন্তু 1920 সালে, 20-এর দশকে এর মূলত বাংলাদেশে বা বাংলা সাহিত্যে এই গদ্য কবিতার উদ্ভাবন হয়, আবির্ভাব হয়। তারপরে 30-এর দশক, 40-এর দশকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। রবীন্দ্রনাথ 1932 সালে তার পুনশ্চ কাব্যগ্রন্থে বাসি, সাধারণ মেয়ে, হঠাৎ দেখা এই সমস্ত কবিতা, গদ্য কবিতা নির্মাণ করেছেন, গদ্য ছন্দে নির্মাণ করেছেন। কবি জসিমউদ্দিন, মহিতুলাল মজুমদার, সুধীন্দ্রনাথ দত্ত বাদে সব কবিগণই গদ্য কবিতার চর্চা কম বেশি করেছেন। কাজী নজরুল ইসলামও একটি গদ্য কবিতা লিখেছেন, কিন্তু আবার অনেকে গদ্য কবিতা একটিও লেখেন নাই। ওয়াল্ট হুইটম্যান 1819 থেকে 1892 সাল পর্যন্ত, খ্রিস্ট সাল পর্যন্ত গদ্য কবিতার অন্যতম পথিকৃৎ। বলতে গেলে তিনিই এর প্রবর্তক এবং নির্মাতা। গদ্য কবিতাকে আমরা তিন ভাবে দেখতে পাই। প্রথমত প্রোজ পোয়েম বা প্রোজ পোয়েট্রি, দ্বিতীয়ত পোয়েটিক প্রোজ বা পলিফিনিক প্রোজ, তৃতীয়ত ভার্স লিভার বা ফ্রি ভার্স। এই তিন প্রকারে আমরা গদ্য কবিতা সাধারণত নির্মাণ কৌশল বা নির্মাণ শৈলী দেখতে পাই। প্রোজ পোয়েম বা প্রোজ পোয়েট্রি টানা গদ্যে লেখা কবিতা। এতে কবিতার ছন্দ স্পন্দন ও চিত্রকল্প তাবৎ উপকরণ ব্যবহার করা হয়। চিত্রকল্পে সমস্ত ধরনের উপকরণ থাকে। এর মৌলিক অভিঘাত কবিতারই অভিঘাত। দ্বিতীয়ত পোয়েটিক প্রোজ বা পলিফিনিক প্রোজ, কাব্যিক গদ্য বা ধ্বনি স্পন্দিত গদ্য, অর্থাৎ ধ্বনি প্রধান গদ্য। গদ্য ছন্দ বা গদ্য কবিতা একেবারেই আধুনিক ফসল, এটা ঠিক, কিন্তু আধুনিক ফসল হলেও এর উদ্ভাবন হয়েছে শতবর্ষ আগে। ভার্স লিভার বা ফ্রি ভার্স তৃতীয়টা। ভার্স লিভার বা ফ্রি ভার্স এই তৃতীয় পদ্ধতিটা গদ্য ছন্দ, গদ্য কবিতা, মিশ্র ছন্দ এবং মুক্ত এই সব মিলে যেটা একটা তৈরি হয়, সেই ধরনের একটি কবিতা ভার্স লিভার বা ফ্রি ভার্স
বলা হয়। ভার্স লেবার শব্দটি হলো অবশ্য ফরাসি শব্দ, এর ইংরেজিতে আসছে, এটা ইংরেজিকরণ হয়েছে হলো ফ্রি ভার্স হিসাবে। এটা ওয়াল্ট হুইটম্যান করেছেন। এর আক্ষরিক ইংরেজি তর্জমা ফ্রি ভার্স শব্দের অর্থ বহু পরিবর্তিত ও বিপর্যস্ত হয়। এই গদ্য কবিতার এই ফ্রি ভার্স যেটা, এটার অর্থ বা এটার রূপ বা এটার রীতিশৈলী বা ছন্দ প্রকরণ এগুলো বহু পরিবর্তিত হয়, পরিবর্ধন হয় বা বিভিন্ন রূপায়ণ করা হয়। আমরা দুই অর্থে এটা বুঝে থাকি। একটি অর্থ অর্থাৎ একটি ধারা নির্মাণ করেছেন ওয়াল্ট হুইটম্যান, একটা ধারা নির্মাণ করেছেন যেটাকে আমরা গদ্য ছন্দ বা গদ্য কবিতা বলে থাকি। আরেকটি ধারা নির্মাণ করেছেন এজরা পাউন্ড। এজরা পাউন্ড যেটা প্রবর্তিত করেছেন, যাকে আমরা মিশ্র ছন্দ বা মিশ্র শৈলী বলে থাকি। তাই এই ওয়াল্ট হুইটম্যান এবং এজরা পাউন্ড মূলত দুটোই গদ্য কবিতার প্রবর্তক, কিন্তু একজন সরাসরি গদ্য ছন্দ ব্যবহার করেছেন, আরেকজন মিশ্র ছন্দে ব্যবহার করেছেন। তফাৎ হলো এইটুকু, কিন্তু একই মূল বিষয়টা একই। গদ্য ছন্দ একেবারেই নিয়মিত ছন্দের বাইরের জিনিস। এই যে নিয়মিত যে প্রচলিত শব্দ বা ট্রেডিশনাল যে আমরা ছন্দ ব্যবহার করে থাকি, এই প্রচলিত অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, ছন্দবৃত্ত, এই যে প্রচলিত ছন্দ, এই ছন্দের বাইরের একটা বিষয় হলো এই গদ্য ছন্দ, যা স্বাভাবিক বা প্রাকৃতিক ছন্দে রচিত। এই যে প্রাকৃতিক একটা ছন্দ আমরা বলে থাকি বা স্বাভাবিক একটা ছন্দ, স্বভাবগতভাবে একটা ছন্দ আসে মানুষের মনে বা দোলা দেয়, ঠিক এই ধরনের একটা বিষয়, এই ধরনের একটা কাজ এই গদ্য ছন্দের ভিতরে অনুরণন হয় বা এটা করা হয়। গদ্যছন্দের শব্দ ভাবনা ও প্রকাশকে দেওয়া হয় এক অতিরিক্ত শক্তি ও ব্যাপকতা। এখানে এই কথা আমি আগেও অনেক সময় বলেছি, শব্দকে ব্যাপকভাবে ব্যবহার করা বা ব্যাপকতা সৃষ্টি করা শব্দে, বা শব্দের শক্তি হলো প্রধান, শব্দের শব্দ শক্তি বা শব্দ ব্যাপকতা, এইভাবে শব্দকে যখন ব্যবহার করা হবে সেইটা গদ্যছন্দের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। এখানে অবশ্য আরেকজন কবি, তিনিও রুশ কবি রবার্ট ফ্রস্ট, তার মতে তিনি বলেছেন যে কবির ধারণা কবিতায় ছন্দমিল বর্জিত গদ্য ছন্দ হচ্ছে নেট ছাড়া টেনিস খেলা। নেট ছাড়া যে টেনিস খেলে সেটা যে ধরনের খেলা হয় ওই ধরনের নাকি একটা গদ্য ছন্দ বা এটা নাকি এই ধরনের একটা ছন্দ বিবর্জিত, কিন্তু আসলে তা না। গদ্য ছন্দ আছে এবং ছন্দ ব্যবহার আছে, আমি সেটা পরে দেখাবো। তবে এইটা বলে রাখি যে রবার্ট ফ্রস্ট যেটা বলেছেন যে নেট ছাড়া টেনিস খেলা, হ্যাঁ এই ধরনের একটা বিষয় আছে, কিন্তু একেবারে ছন্দ বিবর্জিত না। প্রথমত গদ্য কবিতাকে প্রেমেন্দ্র মিত্র লেখেন, অর্থাৎ বাংলা ভার্সনে প্রথম গদ্য কবিতা লেখেন প্রেমেন্দ্র মিত্র 1925 সালে। তার একটি কবিতা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটির অংশবিশেষ আমি এবার পড়ে শোনাবো, তাহলেই বুঝতে পারবেন যে সেই সময়কার শব্দ চয়ন করে গদ্য ছন্দ ব্যবহার করেছেন সে 1925 সালে প্রেমেন্দ্র মিত্র, সেটা কীরকম আমাদের উপভোগ্য এবং সেটা কীরকম কবিতা এবং এখনকার কবিতা তফাৎ কত, এই তফাৎটা তাহলে বুঝতে পারবেন। এবার আমি কবিতা পড়ার আগে প্রেমেন্দ্র মিত্রের গদ্যের প্রথম কবিতাটি পড়ার আগে আমি দেখছি আমার সাথে যারা আছেন, খান আক্তার ভাই আছেন, আমাদের প্রাণপুরুষ কাউন্সিলের খান আক্তার ভাই, শাহজুল ইসলাম আছেন, দেখছি দাদু, হ্যাঁ দাদু থাকুন সাথে, ধন্যবাদ, শুভ সন্ধ্যা। দেখছি শিবলু আলম ওয়াসিং, থ্যাংক ইউ, রিমেইন উইথ আস। শিবলু আলম, শুভকামনা রইল, হ্যাঁ শুভকামনা, শুভ সন্ধ্যা, থাকুন আমার সাথে। পর্নার ডায়েরি, হ্যাঁ এটা ডায়েরির নাম, কিন্তু মানুষের আকৃতি দেখছি, ডায়েরিতে তো মানুষের আকৃতি হয় না, ছবিটা মানুষই। যাই হোক, শুভ সন্ধ্যা জানিয়েছেন আমাকে, ধন্যবাদ আপনাকে।
সুন্দর থাকেন আমার সাথে। আলী নেওয়াজ, হ্যাঁ ভাই তোমার কবিতা পড়বো, তুমি সাথে থেকো। গদ্য কবিতার সর্বোচ্চ কত লাইন লেখা যায় আমি আলোচনার ভিতরেই এগুলি পেয়ে যাবে উত্তর, তারপরে প্রশ্নটার উত্তর পেয়ে যাবে, তখন আর দেওয়া লাগবে না, আমি আলোচনার ভিতরে দিয়ে এটা বলে দেবো। আলী নেওয়াজ, শুভরাত্রি, ধন্যবাদ, শুভ সন্ধ্যা। হ্যাঁ, সবাইকে আমার আজকের লাইভ অনুষ্ঠানের কাউন্সিলের পক্ষ থেকে শুভ সন্ধ্যা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষায় থাকুন। গাংচিলের সবাইকে, সব কবিকে আমার অভিনন্দন। দেখছি তপন কুমার তপুদা আছেন, হ্যাঁ ভালো সুন্দর থাকুন আমার সাথে। গাংচিলের কবি তপন কুমার তপু থাকুন আমার সাথে। আমি এখন সেই প্রেমেন্দ্র মিত্রের প্রথম গদ্য কবিতাটি বাংলা ভাষণে যে লেখা সেটা পড়ছি, আপনারা এবার শুনুন। আমি কি কবিতাটি দেখিয়ে দেখে পড়বো? মনে হয় দেখিয়ে দেখে পড়লে ভালো হয় আপনাদের, তাই না? আমি দেখিয়ে দেখে পড়ি, তাহলে এক কাজের সাথে দুইটি কাজ হয়ে যাবে। দেখুন কবিতাটা। কবিতার অংশ বিশেষ, পুরা কবিতা না। সেই সব হারানো পথ আমাকে টানে, কেরমানের নোনা মরু ওপর দিয়ে, খোরাসান থেকে বাদখান, পামিরের তুষার পৃষ্ঠ ডিঙিয়ে, ইয়ারকন থেকে খোটান। শ্রান্ত উটের পায়ে পায়ে যেখানে উঠছে মরুর বালি, চমড়ির খুরে লেগেছে বরফ গলা কাদা। বাদকশান চুনি আর খোরসানের নীলার নিষ্ঠুর ঝিলিক দেয় লুব্ধ বণিক আর দ্রন্ত দুঃসাহসীর পথ। লাদাখের কস্তুরী গন্ধে যেখানে আজও আছে লেগে পুরনো স্মৃতির মতো। কবিতাটি দেখালাম এবং কবিতাটি পড়লাম। লক্ষ্য করেছেন যে কবিতার লাইন কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের, কিন্তু এখানে মাত্রা কিন্তু ঠিক আছে। যেমন সেই সব হারানো পথ আমাকে টানে, মাত্রাবৃত্তে লেখা। এখানে মাত্রাগুলো ঠিক মতো দেওয়া আছে, দেখুন। এবার আমরা কবিতার বিষয়টি বলি, যে এই কবিতাটা আমি দেখালাম এবং পড়লাম। এর দেখানো এবং পড়ার উদ্দেশ্য হলো যে এইটা বাংলা ভার্সনে, বাংলা ভাষায়, আমাদের বাংলা সাহিত্যে প্রথম এই গদ্য কবিতা প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন 1925 সালে। এই কবিতাটি তিনি কিন্তু মাত্রাবৃত্তে লিখেছেন। তাই এই মাত্রাবৃত্তে লিখে এর কিন্তু লাইন ছোট বড় আছে এবং বিভিন্ন মাপের আছে, কিন্তু বৃত্ত ঠিক আছে। সেই হিসাবে আমি মনে করি যে কবিতা আমরা যেভাবেই লিখি, গদ্য ছন্দে লিখি, মিশ্র ছন্দে লিখি, আমাদের মাত্রা বা বৃত্ত ছন্দ ঠিক রাখতে হবে। এবার আমি আরেকটি কবিতা, এই গদ্য ছন্দের কবিতা আরেকটা পড়ি। আমাদের খুব স্বনামধন্য কবি এবং খুব পরিচিত কবি, খুব খ্যাতিমান কবি, তার লেখা কবিতা এবার পড়ব। কবি সুকান্ত ভট্টাচার্য, তিনি একটি গদ্য কবিতা লিখেছেন, কিন্তু আমি পুরোটা পড়ব না, আংশিক পড়ব। শুনুন। তার আগে দেখে নেই
আছেন খান আক্তার ভাই, কবি খান আক্তার ভাই, গাংচিলের প্রাণপুরুষ, কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক। আছেন গাংচিলের ওয়ার্কা মুহিদ, আছেন আলী নওয়াজ, গাংচিলের আলী নওয়াজ আছেন। সবাইকে শুভ সন্ধ্যা। গাংচিলের কবিতার ভালোবাসা। সবাই ভালো থাকুন, আমার সাথে থাকুন। এবার যে কবিতাটা পড়ব, কবিতাটি আমাদের প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। খুব একটি প্রতিবাদী কবিতা। শুনুন। খাবার খাবার, খানিকটা খাবার, অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেয়ে এলো প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভিতর রাশি রাশি খাবারের। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। সুকান্ত ভট্টাচার্য এই সাম্রাজ্যবাদী এবং সমাজতন্ত্রবাদী এই সমস্ত বিষয়, সমাজবাদীর প্রতিবাদে এবং সমাজতন্ত্রের পক্ষে এমনি একটি কবিতা রচনা করেছিলেন। এবং ওই সময় সুকান্তের ওই সময় 40-এর দশকে মূলত সমাজতন্ত্রী কবিদের হাতে গদ্য কবিতা ব্যাপক চর্চা হয় এবং ওই সময় এই কবিতাটা তারই হাতে রচিত এবং এটি তার একটি নজির। কারণ সুকান্ত তিনি ব্যক্তিগতভাবেও বামপন্থী ছিলেন, মার্কসিস্ট ছিলেন, তিনি সমাজতন্ত্রবাদী ছিলেন এবং তার কবিতাগুলো সেইভাবেই। সেই হিসাবে এই কবিতাটি কিন্তু আমি যে পড়লাম এটা কিন্তু একটা গদ্য কবিতা। এরপরে আমি আরেকটি গদ্য কবিতা পড়ব। সেটা হলো, আমি আবার বলে নেই যে আপনারা যে হয়তো ভাবছেন যে গদ্য কবিতা মানেই বোধ হয় তার কোনো অন্তমিল থাকতে পারে না, বা হয়তো অন্তমিল বিবর্জিত। কিন্তু এই জায়গায় আমাদের অমিয় চক্রবর্তী ব্যতিক্রম একটা আমাদের ধারণা দিয়েছেন এবং ব্যতিক্রম একটি কবিতা লিখে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে গদ্য কবিতা অন্তমিলে হয় এবং গদ্য কবিতা অন্তমিল দিয়ে করা যায় এবং সুন্দরভাবে হয়। তাই এই যে গদ্য কবিতা অন্তমিল দিয়ে করা যায়, এটার একটা উদাহরণ হিসাবে আমি এবার অমিয় চক্রবর্তীর কবিতা চেতনায় স্যাকরা, এই চেতনায় স্যাকরা নামক কবিতার একটি উদাহরণ কয়েকটা লাইন পড়ে আমি আপনাদেরকে জানাবো যে গদ্য কবিতা এখানে অন্তমিল হয়, কিন্তু গদ্য কবিতাটা গদ্য কবিতা। হ্যাঁ, দেখছি আমাদের সাথে আছেন গাংচিল অনলাইনের সাধারণ সম্পাদিকা শিউলি আক্তার, আছেন চান্দু ফরহাদ। সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা, সাথে থাকুন। মলয় বাগচি, থাকুন সাথে, আপনার কবিতা পড়ব কিছুক্ষণ পরেই, সাথে থাকুন। মলয় বাগচি আছেন, দেখছি শক্তি চ্যাটার্জি, সাথে থাকুন। শক্তি চ্যাটার্জি ঝাড়খণ্ড, ভারত থেকে আছেন। সবাইকে আমার শুভ সন্ধ্যা এবং গাংচিলের ভালোবাসা, গাংচিলের পক্ষ থেকে সবাইকে আমার অভিনন্দন। সবাই সাথে থাকুন। এবার চেতনায় স্যাকরা এই কবিতাটা পড়ছি। কবিতাটি লিখেছেন অমিয় চক্রবর্তী। এটা একটা ব্যতিক্রম ধর্মী কবিতা যার গদ্য কবিতা অন্তমিল আছে। সোনা বানাই স্যাকরার বা পাশে গয়না, কাচের বাক্সে জানালায় দ্রষ্টব্য।
জানালার উপর ময়না, রেগে ওঠে তোমাদের ভিড়ে, ছোলা খাও, বলো রাধে রাধে, কেষ্ট কেষ্ট বলতে বাধে, গলিতে তোমার অতি নোংরা গলিতে, সোনার সুন্দর রূপ রূপকার এই নর্দমার দোকান দেহলিতে, ধ্যান বানায় এই আমার উত্তর, ড্রেন ধুলো মাছি মশা ঘেউ কুত্তর। অংশ বিশেষ পড়লাম। অবশ্যই পড়ার ভিতর দিয়ে লক্ষ্য করেছেন যে আমি লাইনগুলো ছোট বড় পড়েছি, কিন্তু অন্তমিল কিন্তু এখানে আছে। এবার অন্তমিলটা আমি দেখাই, দেখুন। কবিতাটা দেখেন, কবিতাটা এবার দেখেন, গয়না, এই যে গয়না, গয়না, গয়নার সাথে অন্তমিল দিছে ময়না, ময়না যথার্থ অন্তমিল হয়েছে, অন্তমিলে কোনো ত্রুটি নেই। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, অন্তমিল দিছে বাঁধে, 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 অন্তমিলে কোনো ত্রুটি নেই। গলিতে, দেখুন গলিতে, গলিতে, অন্তমিল দেখুন। দেহলিতে, দেহলিতে, অন্তমিলে কোনো ত্রুটি নেই। দেখুন উত্তর, এই আমার উত্তর, উত্তর, দেখুন উত্তর, অর্থাৎ অন্তমিলগুলো যথার্থভাবে দিয়েছেন, কিন্তু লাইনগুলো কিন্তু গদ্য, গদ্য কবিতা। এই লাইনগুলো কিন্তু গদ্য কবিতা। এই দেখেন গদ্য কবিতা। ধ্যান বানাই, এই যে ধ্যান বানাই, ধ্যান বানানো যায় নাকি? ধ্যান বানায়, কবিরা ধ্যানও বানায়, ধ্যান বানাই, এই আমার উত্তর। সে উত্তর দিল এটা, যে আমি ধ্যান বানাই। এই ধ্যান বানানোর উত্তর দিয়ে দিল। কি দিয়ে দিল? ড্রেন ধুলো মাছি মশা ঘেউ কুত্তর। হ্যাঁ হ্যাঁ, এই ঘেউ ঘেউ করে যে কুত্তা, সেই করে কুত্তর, কুত্তর কথা বলে দিল। আবার বলতেছে আমি সোনা বানাই, এই যে সোনা বানাই, কবি বলতে সোনা বানাই। কি কিরকম সোনা বানায়? শ্যাকরার বাপাশে গয়না, শ্যাকরার বাপাশে গয়না, কাচের বাক্সে, কাচের বাক্সে, হ্যাঁ, জানালায় দ্রষ্টব্য, জানালায় থাকে দ্রষ্টব্য বলে তার, জানালায় দ্রষ্টব্য, হ্যাঁ, জানালার উপর ময়না, হ্যাঁ, রেগে ওঠে, রেগে ওঠে তোমাদের ভিড়ে, ছোলা খাও, ছোলা খাও, বলো রাধে রাধে, কেষ্ট কেষ্ট বলতে বাধে, কেষ্ট কেষ্ট বলতে বলে বাধে, মানে রাধে রাধে বলতে পছন্দ করে, কিন্তু কেষ্ট কেষ্ট বলতে পারে না। বলো তার কাছে, কারণ কেষ্টকে, রাধে তো সুন্দরী তাই না, আর কেষ্ট তো কালো, হ্যাঁ, কানাই, কৃষ্ণ, তাই তাকে, তার নাম বলতে বাধে। তাই যাই হোক, তারপরেও রাধা রাধা কেউ বলে না, হরে কৃষ্ণ হরে রাম ওই বলে, কেষ্ট কেষ্টই সবাই বলে। তাই কবি এখানে সেই কথাই বলেছেন যে কেষ্ট বলতে, কেষ্ট কেষ্ট বলতে কি বাধে, রাধে রাধে বলো খালি। তাই কিন্তু অন্তবিল এবং কবিতার ভিতরকার যে উক্তি বা কথা, এর যে মানে বিষয়টা এবং এর যে শব্দচয়ন, শব্দ ব্যবহার, এগুলো সত্যিই অপূর্ব। এবং আমরা যে যাই ভাবি, কবি কিন্তু এক অমেয় সৃষ্টি করেছেন, হ্যাঁ, এবং অমেয় চক্রবর্তী তিনি অমেয়ই সৃষ্টি করেছেন। তা যাই হোক, এবার আমরা
এই কথা আর বলবো যে আমরা এখন কি পেলাম। তাহলে দেখা গেল যে অন্ত মিলে গদ্য কবিতা হয়, আবার গদ্য কবিতা মিল ছাড়া গদ্য কবিতা হয়। এখানে মূলত এখন মুদ্রা কথা হচ্ছে বা মুখ্য কথা হচ্ছে যে মিলহীনতা, মুক্ত প্যাটার্নহীনতা, ছন্দ বর্জনের অনিবার্য চিহ্ন নয়। মিলহীনতা বা মুক্ত বা প্যাটার্নহীনতা বা ছন্দ বর্জন এগুলো অনিবার্য চিহ্ন নয়। মূল চিহ্ন হলো সেটা কবিতা হয়েছে কিনা, কাব্য রীতি শৈলী সেখানে ঠিক আছে কিনা। সেইভাবে আমাদের অনেক বড় বড় কবি এই গদ্য কবিতা লিখেছেন। তার ভিতরে আমি না স্মরণ করতে পারি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সমর সেন, শহীদ কাদরী, আবদুল্লাহ আল মামুন, অরুণ মিত্র, সাইদ আতিকুল্লাহ এবং আমাদের শামসুর রহমান, সবাই কম বেশি গদ্য কবিতা লিখেছেন। এবং গদ্য কবিতা অনেকে মনে করে সহজ, কিন্তু আসলে কিন্তু অতটা সহজ নয়, কারণ তারও ছন্দ মাত্রা পর্ব ঠিক রাখতে হয়। যদি আপনি স্বরবৃত্তে লেখেন স্বরবৃত্তে লিখতে হবে, যদি মাত্রাবৃত্তে লেখেন মাত্রাবৃত্তে লিখতে হবে, যদি অক্ষরবৃত্তে লেখেন অক্ষরবৃত্তে লিখতে হবে। কয় মাত্রায় লেখা শুরু করলেন সেই মাত্রা ঠিক রাখতে হবে। যদি আপনি মিশ্র করে দেন তাহলে গদ্য ছন্দ গদ্য কবিতা হলো, কিন্তু মিশ্রবৃত্তের ভিতরে চলে গেল। মিশ্র কেমন, আমি গত পর্বেই বলেছি, মিশ্রবৃত্ত সম্পর্কে আলোচনা করেছি যে মিশ্রবৃত্ত হলো দুই লাইন আপনার স্বরবৃত্তে লিখলেন, আবার দুই লাইন অক্ষরবৃত্তে লিখলেন, আবার এক লাইন মাত্রাবৃত্তে লিখলেন, অথবা এক লাইন পাঁচ মাত্রায় লিখলেন, দুই লাইন পাঁচ মাত্রায় লিখলেন, আবার তৃতীয় লাইন দেখা গেল চার মাত্রায় লিখলেন। এইভাবে ভেঙে চুরে লেখা যাবে, কিন্তু সেই মিশ্রবৃত্তর ছন্দটা কিন্তু জানতেই হবে। অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্তের ছন্দগুলো জানতেই হবে। এই ছন্দগুলো জানার পরে আপনি ভেঙে চুরে ছোট বড় লাইন করতে পারেন। আমাকে জিজ্ঞেস করেছিল যে কত বড় করা যায় কবিতা আলিমাস। এবার নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কত বড় কবিতার লাইন করা যায়। এখানে জীবনানন্দ দাশ 22 মাত্রা পর্যন্ত করেছেন। লাইন কত বড় করা যাবে সে নির্ভর করবে মাত্রার উপরে। আপনি মাত্রা কত মাত্রা নেবেন, 18 মাত্রা নিতে পারেন, 22 মাত্রা নিতে পারেন, 32 মাত্রা পর্যন্ত নিতে পারেন, 2 লাইন করে 16 লাইন 16 মাত্রা করে 2 লাইন নিতে পারেন 32 মাত্রা পর্যন্ত, অসুবিধা নেই, কিন্তু আপনাকে মাত্রা ঠিক রাখতে হবে। এই হলো মূল বিষয়টা। এবার আমরা আমাদের কবিদের কবিতা পড়ি। মূলত গদ্য কবিতার উপরে যে আলোচনা, সে আলোচনা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মূল বিষয়টা কি। তাহলে আবার একটু আমি রিভাইজ দেই। সেই রিভাইজটা এই দেই যে গদ্য কবিতাকে আমরা 3টে অধ্যায়ে ভাগ করতে পারি বা 3টা পোজে ভাগ করতে পারি। কি কি পোজ? একটা পোজ হলো প্রোজ পোয়েম বা প্রোজ পোয়েট্রি, আর একটা পোজ হলো পোয়েট্রিক প্রোজ বা পলিফিনিক প্রোজ, আর একটা হলো ভার্স লিভার বা ফ্রি ভার্স। এই 3টা নিয়মে বা 3টা ধারায়, 3টা পদ্ধতিতে আমরা গদ্য কবিতা নির্মাণ করতে পারি বা রচনা করতে পারি। এবং আপনি গদ্য কবিতা লিখতে চাই দেখবেন যে এই অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত সবগুলো বৃত্ত জানার পরে কিন্তু গদ্য কবিতা লিখতে হবে। সবগুলো বৃত্ত না জেনে আপনি লিখে গেলে সেটা গদ্য কবিতা হবে না, গদ্য হয়ে যাবে। অতএব গদ্য কবিতা হইতে হলে এই মাত্রা বৃত্তগুলো জেনে তারপর গদ্য কবিতা লিখবেন। কিন্তু তখন দেখা যাবে যে আপনার ওই অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্তে লিখতে যে সহজ মনে হয়, যে যদি কঠিন মনে হয় সেইটাই সহজ, আর এই গদ্য কবিতাই কঠিন। আসলে কিন্তু গদ্য কবিতাই কঠিন। এবং মিশ্রবৃত্তের কবিতা লেখা আরও কঠিন, কারণ 3 প্রকার বৃত্তকেই ভাঙাচোরা করে মাথার ভিতরে ঢোকায় সেটাকে ঠিক করে রাখা, এটা কিন্তু ওই যে ঘোলে অম্বল হয়ে যাবে যদি ঠিক মতো না হয়, খিচুড়ি হয়ে যাবে। তা খিচুড়ি না হয় সেইভাবে খেয়াল রেখে, এটা যদি বিরিয়ানি হয়, বিরিয়ানিও কিন্তু অনেক কিছু মিশিয়ে তৈরি করা হয়, কিন্তু সেটার স্বাদ আর খিচুড়ির স্বাদ এক না। আবার বিরিয়ানি যদি পচে যায় তাহলে খাওয়া যায় না, ভাত পচলে খাওয়া যায়। সেই জন্য খেয়াল রাখতে হবে
যে আপনার বিরিয়ানি করতে যায় যেন পচায় না ফেলে, পচায় ফেললে ওটা আর খাওয়া যাবে। তো সেই কারণে এই ছন্দ ভালো করে আগে জানতে হবে, স্বরবৃত্ত, অক্ষবৃত্ত, মাত্রাবৃত্ত, তারপরে আপনি গদ্য কবিতা লেখেন, মিশ্রবৃত্তে লেখেন, যে বৃত্তে লেখেন লেখেন, সমস্যা নাই। এবার আমরা যাই আমাদের গাংচিলের কবিরা কেমন লিখেছেন তাদের কবিতা পড়ি এবং শুনি। আসুন, প্রথমে আমি এবার যে গদ্য কবিতাটা পড়ব সেই কবিতাটা হলো আলী নেওয়াজ। আলী নেওয়াজের কবিতাটা পড়ি। আলী নেওয়াজ লিখেছেন ছলনা। আমরা এবার আলী নেওয়াজকে একটু দেখে নেই, তারপরে পড়ি। তার আগে দেখি আমার সাথে আছেন সোনালী বসু, ধন্যবাদ, শুভ সন্ধ্যা। গাংচিলের পক্ষ থেকে অভিনন্দন। গাংচিল কবি সোনালী বসু, হ্যাঁ, গাংচিল কবি ত্রিদীপ মল্লিক, গাংচিলের শুভেচ্ছা। আসাদুজ্জামান রানা, গাংচিলের শুভেচ্ছা। আমার আপা আছেন, ধন্যবাদ, আপা এসেছেন, খুব ভালো, খুশি হলাম। নাসিমা বানু করিম, আমার প্রিয় আপা, কবি আপা এসে গেছেন, ধন্যবাদ আপা আমার সাথে সংযুক্ত হওয়ার জন্যে। আপনাকে গাংচিলের পক্ষ থেকে, এই কবিতার নির্মাণশৈলীর পক্ষ থেকে অভিনন্দন। সাথে থাকুন। এবার আমরা দেখে নেই ছলনা কবিতার লেখক আলী নেওয়াজ, তাকে। কবি আলী নেওয়াজ, তার কবিতা পড়ব এবার। কবিতার নাম ছলনা। ছলনা এ কেমন ভেঙে দিলে নীর, অভিমান কি ভুলে ছুড়ে দিলে তীর। আবেগ মায়া মাথা কোথায় সেই মন, হৃদয়ের তিলে তিলে পুষকন জন। এ কেমন চেতনা ভুলে গেলে দূরে, একবার বলো এসে দিলটা কি পুড়ে। অজানায় রয়ে গেল না বলা সে কথা, পুরনো কি হয় প্রেম, দিলে খুবই ব্যথা। দুই নয়নে ছিল কত স্বপ্ন আঁকা, সবকিছু আজ তাই হয়ে গেল বাঁকা। সুখ তুই গেলে কোথা, আসবে কি ফিরে, জীবনের সব চাওয়া থাকে পাশে ঘিরে। সুখ দুঃখ করে বাস জীবনের মাঝে, রংধনু সাত রং যেমনটা সাজে। জীবনের নীল আকাশ খুবই রং মাখে, আলতো সমীরণ ছড়ায় মূল শাখে, ছড়ায় মূল শাখে। সুন্দর একটি, বলতে গেলে কি কবিতা বলবো, ভৈরবী কবিতা। মানে এখানে সে অনেকগুলো চিত্রকল্প এনেছেন কবিতার মধ্যে। সেই চিত্রকল্পগুলো সবই প্রভাতের এবং বিভিন্ন সময়ের মেঘের, আকাশের, রংধনুর, সবগুলো মিলে বেশ কবিতাটা সুন্দর হয়েছে। এবং এটা যদিও আমি সরাসরি গদ্য কবিতা বলবো না, কিন্তু কবিতা অন্তমিলের এবং ছন্দ মাত্রা ঠিক আছে, এদিক দিয়ে কবিতাটা সফল। ছলনা কবিতা, আলী নেওয়াজ, ধন্যবাদ, অভিনন্দন আপনাকে। এবার আমরা আরেকটি কবিতায় চলে যাই। পরবর্তী কবিতার লেখক মলয় বাগচি। আমরা এবার মলয় বাগচিকে একটু দেখি। গাংচিল কবি মলয় বাগচি। মলয় বাগচি, গাংচিলের কবি মলয় বাগচি, তাকে দেখলাম। এবার তার কবিতা পড়ব। কবিতার নাম স্বেচ্ছায় পরবাসে। তার আগে দেখে নেই খতিব আলম, ধন্যবাদ, সাথে থাকুন, শুভ সন্ধ্যা। গাংচিলের পক্ষ থেকে অভিনন্দন। প্রতীক মজুমদার,
সাথে থাকুন, গাংচিলের অভিনন্দন। আরও অনেকে আছেন, সাথে থাকুন, সবাইকে গাংচিলের অভিনন্দন, সাথে থাকুন। এবার কবিতা পড়ছি স্বেচ্ছায় পরবাসে, মলয় বাগচি। ডুপ্লিকেটের ভিড়ে দেখছি আসল যায় না চেনা, লেবাস দিয়ে মেলে ধরে টাকায় সবই কেনা। চেটে পুটে খাবে খাদক, অন্যের পাওনায় ফাঁকি, সবই যখন শক্তিমানের আর্জি কারে রাখি। মোরগধারী পণ্য দেখে ধাঁধা চোখে লাগে, কায়দা করে ফায়দা লুটছে সেবার মতো কাজে। গুণগত মান নেই, পরোয়া বেশ তো খাঁটি সাজে। বাবুমশাই ফুলে ফেপে মাথায় চড়ে রয়, উপেনেরা তো সব হারিয়ে মরছে দুর্নাম সয়ে। মানবতার ভাষণ ছুটে আমজনতা দেখে, দুর্বলের ধন কেড়ে ওরা ছিটিয়ে নাম রেখে। শিল্পায়নের যুগে এসে ছুট পড়েছে বাবু, নানা ছলে শ্রমিক ভোকা আগের মতোই কাবু। আলোর টানে পতঙ্গের দল নগর দিকে আসে, পেটের দায়টা মেটাতে এখন স্বেচ্ছায় পরবাসে, স্বেচ্ছায় পরবাসে। সুন্দর। হ্যাঁ, শহরমুখী মানুষ হয়ে যায় আজকাল, গ্রাম থেকে চলে আসে, কিন্তু করোনার তাড়নায় এখন আবার গ্রামমুখী হয়ে গেছে। শহরে এখন আর থাকতে চাচ্ছে না, থাকে না অনেকেই। শহর অনেকটা ফাঁকাই হয়ে গেছে। সেই হিসাবে পেটের দায় যাই থাকুক, শহরে মানুষ আসে কাজের খোঁজে, শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করতে। সেই কথাটি কবি এখানে লিখেছেন, মলয় বাগচি। স্বেচ্ছায় পরবাসে, শুধু দেশের ভিতরেই তারা পরবাসী হয় না, এই পেটের টানে তারা বিদেশে, বহু দূর দূর দেশে চলে যায়, প্রবাসী হয়ে যায়। এটা কর্মজীবনের জন্যে একটা আমাদের বড় অধ্যায়, যেটা মানুষের যুগ যুগ ধরে এটা চলে আসছে। তা সেই কথাটাই সুন্দরভাবে তিনি লিখেছেন। স্বেচ্ছায় পরবাস নেয় মানুষ কাজের চাহিদায়, কাজের প্রয়োজনে। খুব ভালো হয়েছে। মলয় বাগচি কবিতা পড়লাম। এখন আরও দেখছি আমার সাথে আছেন এইচ.আই. হামিদ। হামিদ ভাই, অনেক দিন পর আপনাকে পেলাম। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষায় থাকুন, সুন্দর থাকুন। গাংচিলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। এবার আমরা আমাদের আরেকজন গাংচিল বন্ধু, গাংচিলের কবি বন্ধু প্রবীণ কবি, অনেক লেখেন তিনি, দেশবরেণ্য কবি, স্বনামধন্য কবি। তার কবিতা পড়ব। আগে তার কবিতা পড়ার আগে তাকে আমরা একটু পরিচয় করিয়ে দেই। কবির নাম তপন কুমার তপু। তপন কুমার তপু, তিনি কবিতা দীর্ঘদিন যাবৎ লেখেন। তিনি দীর্ঘদিন যাবৎ গাংচিলের সাথে সংশ্লিষ্ট আছেন এবং তার কবিতা ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হয়। তেমনি একটি কবিতা আমি এখন পড়ব। আমরা দেখে নেই, তপন কুমার তপুকে দেখে নেই। কবি তপন কুমার তপু। এবার তার কবিতা পড়ি। কবিতার নাম করোনার করুণ চিত্র। গাংচিলের সব বন্ধুরা আমার সাথে থাকুন। পৃথিবীর সকল কবি বন্ধুদের প্রতি আমার অভিনন্দন। সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা, ভালোবাসা এবং কবিতার নির্মাণ কৌশল শোনার জন্যে অভিনন্দন জানিয়ে আমি আজকের শেষ কবিতাটা পড়ছি। কবিতার নাম
করোনার করুণ চিত্র, তপন কুমার তপু। আধার পেরিয়ে এলেই আলোর সোনালি, সকাল হেসে ওঠে পৃথিবীর বুকে। সৃষ্টির শূন্যতা চোখে পড়ে, বেঁচে থাকার ইচ্ছেগুলো বাসা বাঁধে পাখিদের মতো। প্রতিটি প্রাণ নির্ভয়ে হেঁটে চলে দৃপ্ত অহংকারে, হয় না চিন্তিত। তবুও মৃত্যুর অন্ধকারে প্রাণ মিশে যায় অনিচ্ছায় বর্ণাতীত শোকে। প্রকৃতির ঝড়ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, দাবানল, মহামারী মানুষের জীবনে আসে। শোকাহত মানুষ শোকের সমুদ্র পাড়ি দেয় অজানা জীবনের সম্মুখে। বিবর্ণ সে মৃত্যু উপত্যকা পিছনে ফেলে সভ্যতা নির্মিত হয় জগতের বুকে। মৃত্যুকে তুচ্ছ অবজ্ঞা করে মানুষ তবুও এ জগৎকে ভালোবাসে, মানুষ তবুও এ জগৎকে ভালোবাসে। জন্মটা রোধ করেছে মানুষ, মৃত্যুকে করতে পারেনি নিয়ন্ত্রণ। প্রকৃতির বিরূপতা, ঝড়ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, করোনার মহামারী, অগণিত মরণ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়াই করোনার হয়তো কারণ। প্রার্থনা করি পরম করুণাময়, তুমি করতে পারো পৃথিবীতে জীবের সুন্দর সংরক্ষণ। তুমি করতে পারো পৃথিবীতে জীবের সুন্দর সংরক্ষণ। সুন্দর লিখেছেন দাদা তপন কুমার তপু। খুব সুন্দর কবিতা হয়েছে, ভালো কবিতা হয়েছে। আপনি মাঝে মাঝে কবিতা পাঠাবেন আরও। মোটামুটি আমি অনুষ্ঠান শেষের দিকে নিয়ে আসছি, কারণ ছন্দের উপরে আলোচনা গদ্য কবিতা দিয়েই আজকে শেষ করলাম। এই গদ্য ছন্দ, আবারও বলি যে গদ্য ছন্দ একটি মিশ্র ছন্দ বা গদ্য ছন্দ একটি জটিল ছন্দ। আপনার কবি যারা তারা যাই ভাবেন না কেন যে গদ্য কবিতা লেখা সহজ বা লিখলেই গদ্য কবিতা হয়ে গেল, পরাবাস্তব কবিতা হয়ে গেল, উত্তর আধুনিক কবিতা হয়ে গেল। গদ্য কবিতা মানেই উত্তর আধুনিক, গদ্য কবিতা মানেই পরাবাস্তব, গদ্য কবিতা মানেই আধুনিক, কিন্তু তা নয়। আধুনিক করে লেখার জন্য যে কৌশল, সেই কৌশল আপনাকে জানতে হবে। সেই কৌশলটাকে আমি এর আগে অনেকবার বলেছি, আজকে আরেকটু বলি। সেটা হলো আধুনিক করে কবিতা লেখার প্রধান উপায় হলো আপনাকে আধুনিক শব্দ চয়ন করতে হবে, আধুনিক শব্দ জানতে হবে। যেমন এই যে এখন একটা কবিতা পড়লাম, সেই কবিতার ভিতরে তিনি লিখেছেন সমীরণ। সমীরণ লিখেছেন কে? লিখেছেন এই যে আলী নওয়াজ। আলী নওয়াজ লিখেছে আলতো সমীরণ ছড়ায় মূল শাখে। এই সমীরণ শব্দটা আধুনিক না, সমীরণ শব্দটা অনেক পুরনো শব্দ। আর এখনকার যে আধুনিক শব্দ সেটা সমীরণের বিপরীতে বা পরিবর্তে সেটা হলো কি হবে? ভোরের বাতাস। এই ভোরের বাতাসটা হলো আধুনিক শব্দ। গগন আধুনিক না, বহু ব্যবহৃত হয়েছে, রবীন্দ্রনাথ ব্যবহার করছে, আরও অনেক কবিতা ব্যবহার করছে। আধুনিক কি? আকাশ। তার মানে কি? আধুনিক বলতে এখন হলো সবচেয়ে সহজ সরল সোজা দৈনন্দিন ব্যবহার হচ্ছে প্রচলিত শব্দ, কথ্য শব্দ, অথচ প্রমিত শব্দ, সেইটাই আধুনিক। আপনার যেমন আছেন সেইভাবে ব্যবহার করা, সেটাই হলো আধুনিক। এখন যা ঘটছে, এখন যা হচ্ছে, এখন যা দেখছেন, এখন যা অনুভব করছেন, সেটাকে লিখে প্রকাশ করে আগামী দিনের জন্যে সংরক্ষিত করার মতো করে যদি তৈরি করতে পারেন, তাহলেই সেটা আধুনিক। এবং সেই আধুনিক কবিতা আর গদ্য কবিতা বা আধুনিক কবিতা, উত্তর আধুনিক কবিতা বা পরাবস্ত কবিতা আর মিশ্র ছন্দ কবিতা, মিশ্রবৃত্তের কবিতা বা গদ্য কবিতা এক নয়। আমি আবারও বলি যে এটা এক নয়। অনেকে ভাবেন, কিন্তু এই ভাবনা ঠিক না। আপনাকে আধুনিক কবিতা বা উত্তর আধুনিক কবিতা বা পরাবস্ত কবিতা লিখতে হলে আপনাকে সেই পদ্ধতিতে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। সেটা হলো হুইটম্যান বলে দিয়েছেন যে শব্দের ব্যাপকতা এবং শব্দই শক্তি। কবিতার শক্তি হলো শব্দই কবিতার শক্তি। শব্দের ব্যাপকতা, এই যে শব্দের ব্যাপকতা,
গদ্যছন্দের শব্দের ভাবনা ও প্রকাশকে দেয় এক অতিরিক্ত শক্তি বা ব্যাপকতা। অর্থাৎ শব্দটা এমনভাবে ব্যবহার করবেন, সেই ব্যবহারটা যেন, সেই শব্দটাই যেন অনেক কিছু বোঝায়, ব্যাপকতা বোঝায়। হ্যাঁ, অথবা সেই শব্দটা যেন এমন শক্তিশালী একটা শব্দ হয় যে একটা শব্দ একটা বুলেটের চেয়েও শক্তিশালী, একটা অ্যাটমের চেয়েও শক্তিশালী। এইরকম একটা বিষয় থাকতে হবে শব্দ প্রয়োগে এবং শব্দ গঠনের ভিতরে। তো সেই বিষয়টা ভেবে আপনাকে যখন শব্দ প্রয়োগ করবেন, শব্দ ব্যবহার করবেন, তখনই কবিতা আধুনিক হবে এবং কবিতা সুন্দর হবে এবং কবিতার মান বা নির্মাণ আপনার স্থায়ী হবে, চিরস্থায়ী হবে বা চিরন্তন হবে। তাই আপনি যদি সারা জীবন লিখে লিখে যদি একটা কবিতাও চিরন্তন করতে পারেন, তাহলেই তো আপনি কবি হিসেবে পৃথিবী টিকে গেলেন। এবং বহু কবি এরকম আছেন যারা একটি কবিতা লিখেই সারা পৃথিবীতে আছেন, এখন টিকে আছেন। তাই এই জন্যে লিখছে অনেক, কিন্তু অনেক আর মানুষের জানা নেই, ওই একটাই জানে বা দুইটাই জানে বা একটা লাইন বা দুটো লাইনই জানে, তাতেই তিনি কবি হিসাবে মানুষের মনে বা পৃথিবীতে বেঁচে আছেন। আর পৃথিবীতে বেঁচে থাকা মানেই তো কবির বেঁচে থাকা, মানুষের মুখে মুখে কবিতা থাকা মানেই তো কবির বেঁচে থাকা। সেই জন্য আমি বলছি আবার যে এই গদ্য ছন্দ, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত ছাড়াও আরও কিছু ছন্দ আছে, সেগুলো আপনাকে জানতে হবে। যেমন গৈরিক ছন্দ, ত্রিপদী ছন্দ, লঘু ত্রিপদী ছন্দ, দীর্ঘ ত্রিপদী ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ, মিত্রাক্ষর ছন্দ। হ্যাঁ, এই যে যত ছন্দ আছে সব ছন্দই আপনাকে জানতে হবে কবি হতে হলে এবং কবিতা লিখতে হলে। তার ভিতরে যেমন অমিত্রাক্ষর ছন্দ এখন আর কেউ লেখে না, আপনিও লিখবেন না, প্রয়োজন নেই। কিন্তু দীর্ঘ ত্রিপদী, লঘু ত্রিপদী বা গৈরিক ছন্দ বা কি বলে পয়ার ছন্দে, পয়ার, এই সমস্ত বা গদ্য ছন্দ বা মিশ্র ছন্দে, এই সমস্ত ছন্দে আপনি হাত চালাতে পারবেন এবং কলম চালিয়ে লিখবেন। তার ভিতরে যদি কবিতা ভালো হয়ে আসে, সুন্দর হয়ে আসে, শব্দ, বর্ণনা, উপমা, উৎপ্রেক্ষা, রূপক, প্রতীক সব কিছু দিয়ে যখন কবিতা সুসজ্জিতভাবে আপনার সামনে এসে, পাঠকের সামনে এসে উপস্থাপিত হবে, পাঠক পড়ে যখন সেই কবিতায় আরাম পাবে এবং পাঠক পড়ে যখন সেই কবিতা সে মুখে মুখে প্রচলিত হবে বা বর্ণনা হবে, মুখে মুখে থাকবে, তখনই আপনি কবি হিসাবে আজীবনের জন্য স্বীকৃতি পেয়ে গেলেন এবং কবি হয়ে গেলেন। আর এই কবি হওয়ার জন্য আপনাকে নিয়মিত লিখে যেতে হবে, লিভিং রাইটার হতে হবে। একদিন লিখলেন আর 7 দিন লিখলেন না, তাহলে হবে না। হ্যাঁ, আলী নওয়াজ, প্রিয় কবি, এই কবিতাটি পড়ে একটু না, এখন কবিতা পড়ে কিছু করা সম্ভব না, ওই সমস্ত বারবার করবেন না। কবিতা পাঠাই দেবেন বা ইনবক্সে, আমি ইনবক্স থেকে কবিতা আমার অনুষ্ঠানে যখন আমি মনে করবো আমার সময় সুযোগ হবে, আমি তখন আপনাদের উপস্থাপন করবো, আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন। এখানে কবিতা দিয়ে পড়ে সেই কবিতা আলোচনা করা, এটা এত সময় কোথায়? এত সময় আসেনি, সময় তো শেষ, 1 ঘন্টার মধ্যে শেষ করতে হয় অনুষ্ঠান। যাই হোক, কবিতা পাঠান আমার ইনবক্সে। আমি সবাইকে অনুরোধ করবো আমার ইনবক্সে কবিতা পাঠাবেন, আমি সেই কবিতা দেখব এবং সময় সুযোগ মতো কবিতা আমি উপস্থাপন করব, সবার কবিতাই পর্যায়ক্রমে উপস্থাপন করব, কিন্তু অধৈর্য হবেন না। হ্যাঁ, আমাকে ভুল বুঝবেন না, খারাপ বুঝবেন না, আমি সবার কবিতায় আনবো। যেমন আজকে দেখুন 3টি কবিতা এনেছি মাত্র, কারণ আলোচনা করতে গেলে, কথা বলতে গেলে বেশি কবিতাও পড়া যায় না, 2টা 3টা, তার বেশি পড়া যায় না। আমার নিজের কবিতাও তো আমি পড়ি না সবসময়। হ্যাঁ, আমাদের গাংচিলের প্রধান পুরুষ আক্তার ভাই, তার কবিতাও সবসময় আমি পড়ি না, কারণ সুযোগ হয় না। আমি নতুন কবিদের বা যারা নাকি একটু পিছিয়ে আছে সেই সমস্ত কবিদের সামনে এনে তুলে ধরি এবং ভালো কবিতা হলে সেটাকে আমি প্রাধান্য দিই, সবসময় দিই এবং তাদেরকে আমি প্রশংসা করি। এবং আলী নওয়াজ যেমন আজকে কবিতা লিখেছে, ভালো কবিতা লিখেছে, ভালো হয়েছে কবিতা। হ্যাঁ, মলয় বক্সের কবিতা আগের চেয়ে ভালো হয়েছে আজকেরটা। আর তপুদার কবিতা তো ভালো আগাগোড়াই, এটা আর নতুন কিছু বলার নেই। একজন বয়স্ক এবং পুরনো কবি, এক সিনিয়র কবি, তাকে তো আর বলার কিছু থাকে না। যাই হোক, সবাইকে আজকের এই কবিতার ছন্দ, মাত্রা, পর্ব সমস্ত কিছু সম্পর্কে ধারণা যতটুকু দিলাম, এই বিষয়ে আমি একটি বিষয়ে আজকে বলে রাখি, সেটা হলো যে প্রথম থেকে এ পর্যন্ত আমি সবগুলো বৃত্ত কিন্তু শেষ করে দিলাম আজকে। অর্থাৎ স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, মিশ্রবৃত্ত, গদ্য ছন্দ, মিশ্র গদ্য ছন্দ সব শেষ হয়ে গেল। আর যেগুলো আছে
সেগুলো পার্শ্বিক শব্দ, অর্থাৎ পার্শ্বিক ছন্দ, অর্থাৎ এই সমস্ত ছন্দেরই পরিপার্শ্বিক, যেমন গৈরিক, ত্রিপদী, লক্ষত্রী, এগুলো এই সব ছন্দ জানলে পারে ওগুলো সহজভাবে আপনি করতে পারবেন। হ্যাঁ, কোনো বিষয় না, ওগুলো নতুন করে কিছু শেখার বা জানার বেশি গুরুত্ব থাকে না, এরা পারবেন। তবে আপনাদেরকে পড়তে হবে, জানতে হবে। আরেকটি কথা আমি বলে রাখি যে ছন্দ যে যতটুকুন শেখার বা যতটুকুন বলার সেটা আজ পর্যন্ত যেহেতু শেষ হয়ে গেল, পরবর্তীতে আমি কি করব, এইটা হলো এখন আমার জানানোর বিষয়। সেটা হলো আপনারা কবিতা পাঠাবেন, আমি আপনাদের কবিতার ছন্দ, মাত্রা, পর্ব হিসাব নিকাশ করে বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনার কবিতাটা কতটা ছন্দ মাফিক হয়েছে, কতটা মাত্রা মাফিক হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা যথার্থ হয়েছে। এতে যদি কারো আপত্তি থাকে যে আমার কবিতা বিচার বিশ্লেষণ করে তুলোধনা করে দিল, তাহলে পাঠাবেন না, কারণ আমি কিন্তু তুলোধনা করার মানুষ। হ্যাঁ, কবিতা পাইলে আমি একেবারে খুঁটিনাটি খুঁতবাসি। তাই এই যে ছন্দ শেখালাম, এই ছন্দ শিখে কবিতা যখন লিখবেন, সেই ছন্দে যদি ভুল ত্রুটি থাকে, সেটা না ধরতে পারেন, তাহলে আমি ধরাই দিলাম, আপনাদের ভালোর জন্যই তো করবো এটা, আপনাদের কবিতা নির্মাণ ভালো হওয়ার জন্যই করব। এবং গাংচিলের কবিরা বিশ্বমানের হোক, আন্তর্জাতিক মানের হোক, এটাই তো আমি চাই। সেই জন্যই আমি আপনাদের কবিতাগুলো বিচার বিশ্লেষণ করব, মাত্রাবৃত্ত ছন্দ, এমনকি বানান সহ। অনেক বানান ভুল থাকে, যেমন আজকের কবিতা দেখলাম অনেকের বানান ভুল। কেন? কবি, আপনি সাহিত্য রচনা করছেন, আপনি সাহিত্যিক, আপনি একজন স্বনামধন্য ভাষা সৃষ্টিকারী, আপনি একজন কবি। মানে কি? কবি মানে সে সৃষ্টিকারী, সে স্রষ্টা, সে এই সাহিত্যের স্রষ্টা। তাই নির্মাণ করছে সে। তাই সেই নির্মাণ যদি ভুল হয় বা তার বানান যদি ভুল হয়, তাহলে তো সেই নির্মাণ টিকে থাকবে না। এই জন্যে বানান খেয়াল রাখবেন, হাতের কাছে একটা ডিকশনারি রাখবেন, অভিধান রাখবেন। যখন একটা কবিতা পোস্টিং দিবেন, তার আগে কবিতাটা ভালো করে দেখবেন যে বানানগুলো ভুল আছে কেনা, কতটা ভুল আছে, কয়টা ভুল আছে। হাতের কাছে একটা অভিধান রাখবেন। অনেকেরই কবিতায় দেখি অসংখ্য বানান ভুল থাকে, কারণ তারা এদিকে লক্ষ্য রাখেন না। আমি অনুরোধ করবো বানান দিকে খেয়াল রাখবেন, কারণ বানান ভুল মানে ওই কবির অজ্ঞতার প্রকাশ পায়, প্রমাণ হয় যে কবি ভালো মতো জানে না, অজ্ঞ। এই জন্যে বানান যাতে ভুল না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। হাতের কাছে অভিধান রাখবেন, অভিধান দেখে আপনি বানানগুলো ঠিক করে নেবেন। তারপরেও একটা কবিতায় দুই একটা বানান ভুল থাকা ওটা কোনো বিষয় না। 1000 শব্দে একটা শব্দ ভুল থাকা ওটা কোনো বিষয় না। ওটা প্রিন্টিং মিস্টেক হতে পারে, ফিঙ্গারিং মিস্টেকও হতে পারে, আপনার মানসিক বিভ্রান্তির কারণে হতে পারে। আপনি জানেন অথচ ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভালোবাসা শব্দটা কে না জানে, কিন্তু দেখা গেল ভালোবাসায় লয় ওকার দেয় নাই, হ্যাঁ, বা ভর আকার দেয় নাই। এই ভুলগুলো কিন্তু ভুল না। ভালোবাসা হয়ে গেছে, ভালোবাসার আকার দেয় নাই। হ্যাঁ, তা এরকম কিছু ভুল যেগুলো বোঝা যায়, যেগুলো প্রিন্টিং মানে আইসোলেটেড, হ্যাঁ, ওটা কোনো ভুল না। কিন্তু প্রকৃতই বানান ভুল থাকে, তখন কিন্তু শব্দ চেঞ্জ হয়ে যায়, কবিতার অর্থ বদলে যায়, কবিতার অর্থ ঠিক থাকে না, নানান বিষয় হয়ে যায়। এই জন্য বানানের দিক খেয়াল রাখবেন, বানান যাতে ভুল না হয়, অভিধান হাতের কাছে রাখবেন। আর কবিতা নির্মাণ করে আমার ইনবক্সে পাঠাবেন, আমি দেখে আপনাদের কবিতার উপর আলোচনা করব। আগামী পর্ব থেকে যাদের কবিতা আমি পাবো, সেগুলো এই নির্মাণ শৈলীতে যা এতদিন ধরে আলোচনা করলাম তার ভিত্তিতে আমি আলোচনা করে কবিতাগুলো আমি বিচার বিশ্লেষণ করে সবাইকে জানিয়ে দেব কতটা আপনার উন্নতি হয়েছে, কতটা ভালো কবিতা আপনি লিখছেন, কতটা কবিতার মান উত্তীর্ণ হয়েছে। এবং এটা গাংচিলের কবি হিসাবে তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা এবং আন্তর্জাতিক মানের তৈরি করা, এই কাজটি আমি করে যাব। এই দোয়া করবেন। সবাইকে আমার আজকের ভালোবাসা এবং গাংচিলের পক্ষ থেকে কবিদের সবাইকে ভালোবাসা। কবি আবু সুফিয়ান খানের কাছে ঋণী হয়ে যাচ্ছি। সাইদা খানম, ধন্যবাদ। না, ঋণী না, রবীন্দ্রনাথ বলে গেছেন, যতটুকু করেছে গ্রহণ, যতটা করেছে দান ততটাই করেছে গ্রহণ। যত করেছি করবো দান ততই গ্রহণ হবে, ঋণী হবেন না। এখানে আমি ঋণী বলে মনে করি না। আমি যদি দান করতে পারি, আমি মনে করি আপনাদেরকে আমি গ্রহণ করছি, আমি আপনাদেরকে ভালোবাসছি, আপনাদেরকে আরও কাছে পাচ্ছি।
রবীন্দ্রনাথ বলে গেছেন তো যে যতটা করিবে দান ততটাই করিবে গ্রহণ। যত দান করবেন করবো আমি, ততই তো আমি গ্রহণ করবো আপনাদেরকে। ঋণী না। ধন্যবাদ আপনাকে সাইদা খানম, ধন্যবাদ। শিউলি আক্তারকে দেখছি, থাকো সাথে। শেষ হয়ে যাচ্ছে আমার অনুষ্ঠান, আর কথা বলবো না বেশি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, শুভ সন্ধ্যা। গাংচিলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা। পরিশেষে আমি আরেকটি কথা বলি, গাংচিল থেকে একটা বই বের হয়েছে, আপনারা দেখেছেন সবাই, এটা প্রচার চলছে। শিউলি আক্তার প্রচার করছে, আমাদের খান আক্তার ভাই প্রচার করছেন, আতঙ্কবাস। এই বইটি সবাই সংগ্রহ করবেন, এবং এর ভিতরে সবার কবিতা আছে, অনেকের কবিতা আছে। বইটি আমি এই বইটির উপরে আলোচনা করব কোনো এক সময়। আমি বইটা পড়ে এই বইটির উপর আলোচনা করব, সেই আশ্বাসও দিচ্ছি। এবং বইয়ের ভিতর যে সমস্ত ভালো কবিতাগুলো আছে, যেগুলো সুন্দর কবিতা আছে, সেগুলো আমি দরকার পাঠ করব এবং এখানে উপস্থাপন করব। আর দোয়া করবেন যাতে আমি আপনাদের এই সহযোগিতা করতে পারি, এই অনুষ্ঠান করতে পারি। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করি। সবাইকে ধন্যবাদ। গাংচিলের সবাই সুন্দর, সুস্থ, সুরক্ষায় থাকুন। শুভ সন্ধ্যা, শুভরাত্রি।